সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। এই জাদুঘরে পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন, আয়নাঘর, শাপলা ম্যাসাকার এবং ভোট ডাকাতি সহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে উপস্থাপন করা হবে। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই তথ্য জানিয়েছেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। বৈঠকের বরাত দিয়ে আবুল কালাম আজাদ মজুমদার জানান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী প্রধান উপদেষ্টাকে জানান ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে এই জাদুঘরের নির্মাণ কাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন সম্ভব হবে বলে তারা আশা করছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস জাদুঘর নির্মাণ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন এই জাদুঘরে যারা আসবেন তারা ৫ আগস্ট গণভবনের জনতার ঢলকে অনুভব করবেন। মানুষের মধ্যে দুঃশাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার এই অনুভব নিয়ে আশাটাই এই জাদুঘরের একটা বড় কাজ বলেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার দিনগত রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে রোববার জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। এর আগে প্রশাসনের নির্বিকার অবস্থান মেনে নিতে না পেরে শনিবার উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসুদ, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ও জনসংযোগ প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার সহ আরও অনেককে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তারা শিক্ষকদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। পরে রাত 10টার দিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম এক ঘোষণায় বলেন, আগামীকাল শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। এ ঘোষণার সঙ্গে সঙ্গে ফুঁসে ওঠেন আন্দোলনকারী সহ সাধারণ শিক্ষার্থীরা। মধ্যরাতে ১৭টি হল থেকে একযোগে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আন্দোলন শুরু করেন তারা। তাদের আন্দোলনের মুখে রাত ১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিতের ঘোষণা আসে। অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম আমরা স্থগিত করছি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আমরা আগামী রবিবার ২১শে সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভায় আলোচনা করে আমরা সিদ্ধান্তে উপনীত হব। আপাতত আমি যে ব্যাপারটা নিশ্চিত করতে চাই, প্রাতিষ্ঠানিক সুবিধার আন্ডারে যে ভর্তির কার্যক্রম ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে। গবেষণা উদ্ভাবন সূচকে বিশ্বের ১৩৯টি দেশের মধ্যে এবছর বাংলাদেশের অবস্থান ১০৬তম। গত বছর অর্থাৎ ২০২৪ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান একই ছিল। তবে এবার বাংলাদেশকে ছাড়িয়ে এই সূচকে অগ্রগতি করেছে কেনিয়া, ঘানা সহ আফ্রিকার কয়েকটি দেশ। প্রকাশিত সূচকে ঘানা ১০১তম, কেনিয়া ১০২তম স্থানে রয়েছে। এছাড়া আফ্রিকার আরেক দেশ নাইজেরিয়ার অবস্থান ১০৫তম। এছাড়া দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শুধুমাত্র নেপালের চেয়ে ওপরে রয়েছে। জাতিসংঘের বিশেষ সাহিত্য সংস্থা, বিশ্ব মেধাস্বত্ব সংস্থা, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO গত ১৬ সেপ্টেম্বর গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স GII সূচকের ১৮তম সংস্করণ প্রকাশ করে। GII সূচক বিশ্লেষণে দেখা যায় ২০২২ সালে বাংলাদেশ বেশ এগিয়ে ছিল। সে বছর ১ লাফে ১৪ ধাপ অগ্রগতি করে ১০২তম অবস্থানে উঠে আসে। পরের বছরই পিছিয়ে পড়ে ১০৫তম স্থানে নেমে যায়। ২০২৪ সালে আরও এক ধাপ পিছিয়ে অবস্থান দাঁড়ায় ১০৬তম। প্রাণলেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারত যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় তাহলে নেপালের মতো জেনারেশন জি আন্দোলন এখানেও শুরু হতে পারে, এমনই সতর্কবার্তা দিয়েছেন ভারত রাষ্ট্র সমিতির নেতা KT রামারাও।
শনিবার এনডিটিভির যুব কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নেপালের সম্প্রতি যা ঘটেছে তা আসলে গণতন্ত্র ও জেনারেশন জির কণ্ঠ রোধ করারই ফল। প্রথমে যখন জেনজি প্রতিবাদ করছিল তখন তাদের নিয়ে মিডিয়াও ঠাট্টা করেছিল, বলেছিল তারা ইন্টারনেট বন্ধ হওয়া নিয়ে ক্ষুব্ধ, কিন্তু বাস্তবে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে প্রতিবাদ করছিল। কেটিআরকে সরাসরি প্রশ্ন করা হয়, ভারত কি একই ধরনের জেনজি আন্দোলন সম্ভব? জবাবে তিনি বলেন, যদি সরকার মানুষের আকাঙ্ক্ষা পূরণে বারবার ব্যর্থ হয় তাহলে কেন নয়? হ্যাঁ, সম্ভব। যদি অনুষ্ঠানে উপস্থিত অনেক তরুণ এই প্রশ্নের উত্তরে না বলেন, তখন কেটিআর হেসে বলেন, রাত এখনো অনেক বাকি আছে, দেখা যাক কি হয়। যুব অ্যান্ড দ্য আর্ট অব রিইনভেনশন শীর্ষক সেশনে কেটি রামারাও বলেন, জেনজি হলো সাহসী, উদ্ভাবনী ও চঞ্চল। আমি বিশ্বাস করি আমার রাজ্য তেলেঙ্গানাও এক প্রকার জেনজি রাজ্য। হংকংয়ের কুয়েরি বে এলাকার একটি নির্মাণাধীন প্রকল্পের স্থান থেকে মাটি খুঁড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা পাওয়া গেছে। এই ঘটনার পরপরই বোমা নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে শুক্রবার ওই এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম চলে শনিবার সকাল 11:30 পর্যন্ত। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের। পুলিশ জানিয়েছে, আমেরিকার তৈরি এই বোমাটি দৈর্ঘ্যে 1.5 মিটার লম্বা এবং এর ওজন প্রায় 1000 পাউন্ড। এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা এনডি চ্যানটি চু বলেন, আমরা নিশ্চিত হয়েছি যে বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কুয়েরি বে এলাকার ওই নির্মাণ প্রকল্পের কর্মীরা বোমাটি খুঁজে পান। পুলিশ কর্মকর্তা অ্যান্ডি চ্যানটিন চু জানান, বোমা নিষ্ক্রিয়করণের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আশেপাশের এলাকার 6000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এবারে খেলার খবর। অনেক নাটকীয়তার পর এশিয়া কাপের সুপার 4-এ জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এই পর্বের প্রথম ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয় টাইগাররা। গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। শুরুটা বাংলাদেশ ভালো করলেও ক্যাচ মিসের মহড়ায় আর মুস্তাফিজ বাদে অন্যদের বোলিংয়ে খেই হারিয়ে ফেলে। তাতে শ্রীলঙ্কার 7 উইকেট হারিয়ে 168 রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে রুদ্ধশ্বাস লড়াইয়ে সাইফ এবং হৃদয়ের অর্ধশতকে এক বল হাতড় রেখে 4 উইকেটের জয় পায় টাইগাররা। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল 5 রান। প্রথম বলেই বাউন্ডারি মেরে ম্যাচ সমতায় আনেন জাকের আলী। তখন 5 বল থেকে মাত্র 1 রান প্রয়োজন, কিন্তু পরের 3 বলে আউট হয়ে যান জাকের ও শেখ মেহেদী। উত্তেজনা বাড়লেও শেষ পর্যন্ত পঞ্চম বলে প্রয়োজনীয় রান তুলে নেন নাসুম আহমেদ। ফলে সুপার 4-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারায় বাংলাদেশ। সাইফ হাসানের ব্যাটিংয়ে দেখা গেল দারুণ বুদ্ধিমত্তা। ক্যালকুলেটিভ এক ইনিংসে বাংলাদেশের জয়ের ভিত গড়ে তুললেন ডানহাতি এই ওপেনার। এশিয়া কাপ টি-20 সুপার 4-এর উদ্বোধনী ম্যাচে জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 169 করা ম্যাচে 36 বলে 50 পূরণ করেন সাইফ। 45 বলে 2 বাউন্ডারি 4 ছক্কায় তিনি খেলেন 61 রানের ঝোড়ো ইনিংস। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ওপেনিং জুটি বেশ ভুগিয়েছে টাইগারদের। মেন্ডিস নিশাঙ্কা 5 ওভারের আগে তুলছিলেন 44 রান। তাসকিনের বলে 22 রান করা নিশাঙ্কা ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।